গুণীজনেরা বলেন, মানুষ বিপদে পড়লে ঠাকুরকে ডাকে, বিপদ থেকে রক্ষা পেতে ঈশ্বরের দ্বারস্থ হয়। ঈশ্বর তখন কোনো ভালো মানুষের রূপে সেই বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে যায়। কিন্তু বেশিরভাগ মানুষ উপকারের পর কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলে যান। আধুনিকতার যুগে মানুষ আজ সর্বদা নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে ব্যস্ত। কেউ সহজে অন্য কারো কাছে নত হয় না, কিন্তু যখন বিপদে পড়ে তখন সে বুঝতে পারে মানুষের প্রয়োজন কি। বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকার একটি গান মনে পড়ছে, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আসলে বিজ্ঞানের অগ্রগতিতে মানুষ আজ অনেক কিছু আবিষ্কার করলেও মানব দেহের কৃত্রিম রক্ত কিন্তু আজও আবিষ্কার করতে পারেননি কেউ। তাই একজন অসুস্থ মানুষের শরীরে রক্তের প্রয়োজন মেটাতে পারে আর একজন সুস্থ মানুষের শরীরে রক্ত। তবে একটা বাস্তব কথা কি জানেন, রক্তদাতাদের আন্তরিকতায় জীবন বাঁচে বহু মুমূর্ষু রোগীর, কিন্তু সেই রক্তদাতাদের উপকার ভুলে যান বহু মানুষ। ভবিষ্যতে সেই রক্তদাতার সাথে সম্পর্ক রাখা তো দূরে থাক, রক্ত দিয়ে জীবন বাঁচানোর পর আন্তরিকতার কৃতজ্ঞতাটুকু পর্যন্ত স্বীকার করেন না বহু মানুষ। আমাদের আশেপাশে এমন বহু উদাহরণ আছে যেখানে একজন স্বেচ্ছায় রক্তদাতা জীবনে বহুবার রক্ত দিয়েও নিজের প্রিয়জনদের প্রয়োজনে কারোর কাছে সাহায্য পাননি। তাই মাঝে মধ্যে মনে প্রশ্ন আসে, মানুষ কি সত্যি মানুষের জন্যে? প্রতি বছর 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়। কেন পালন করা হয় দিনটি? পৃথিবীতে আজও কেন স্বেচ্ছায় রক্তদান প্রয়োজন? রক্তদাতাদের প্রতি আমাদের আন্তরিক হওয়া কতটা এবং কেন প্রয়োজন? এমন নানান দিক নিয়ে আলোচনা করতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রক্তদান এবং রক্তদাতাদের গুরুত্ব নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন সরকার এবং সেবা ও সহায়তা পরিষদের সম্পাদিকা শাশ্বতী দাস। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। চন্দনবাবু, আপনার কাছে আসি প্রথমে। এই যে বিশ্ব রক্তদাতা দিবস দিনটি কেন পালন করা হয় বেসিক্যালি, আর এবছরে কি বিশেষ যে কোনো ভাবনা ছিল, যেহেতু 14ই জুন গেছে দিনটি? হ্যাঁ, প্রতি বছরই এই উৎসবটা যখন হয় WHO একটা থিম বা স্লোগান ওরা তৈরি করে ছড়িয়ে দেয়। এবারও হয়েছে, যেমন এবারের থিমটা ছিল 20 ইয়ার্স অফ সেলিব্রেটিং গিভিং থ্যাংক ইউ ব্লাড ডোনার্স। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলা যে 20 ইয়ার্স বলা মানে কি 20 বছর, 20 বছর ধরে এটা হচ্ছে। আচ্ছা, মানে আমরা 20 বছর ধরে কি থ্যাংক ইউ জানাচ্ছি না 20 বছর ধরে ব্লাড ডোনেশন হচ্ছে? ব্লাড ডোনার্স ডেটা হচ্ছে। আচ্ছা, ব্লাড ডোনার্স ডেটা 20 বছর ধরে পালন হচ্ছে। মানে 2004 সালে WHO সমগ্র বিশ্বে এই রক্তদাতা দিবস হিসেবে উদযাপনের অঙ্গীকার নেয় এবং বিশ্বের বিভিন্ন দেশগুলোকে বলা হয় যে এই দিনটা উদযাপন করার জন্য। আমরা তো বিভিন্ন দিন উদযাপন করি, প্রত্যেকটা দিন উদযাপন করার পেছনে একটা তাৎপর্য রয়েছে। রক্তদাতা দিবস পালন করতে মানে নামের মধ্যেই মনে হচ্ছে যে রক্তদাতাদের, এবং এবছর যা থিম আপনি বললেন গিভিং থ্যাংক ইউ ব্লাড ডোনার্স, এখন কথা হচ্ছে যে সেটা কি ব্লাড ডোনার্স যারা রক্তদাতা তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য এই দিনটি উদযাপন হয় নাকি? এটা দুটো দিক আছে। নাম্বার 1 হচ্ছে এই যে মানব রক্তের গ্রুপ আবিষ্কারক ডক্টর কার্ল লেন্ডস্ট্রিনার, তাকে সম্মান জানানো প্রথম। দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বললেন যে রক্তদাতাদের মধ্যে সারা বিশ্বে রক্তদানটা হচ্ছে, মানুষের জীবন দ্বীপ জ্বালিয়ে রাখবার জন্য তারা এগিয়ে আসে, অথচ তাদের কিন্তু কেউ মনে রাখে না। একদম তাদের সম্মান এবং শ্রদ্ধা পাশাপাশি স্বীকৃতি জানানোর লক্ষ্যে এই বিশ্ব রক্তদাতা দিবস। ঠিক, ভাবতে অবাক লাগে দর্শক বন্ধুরা, আপনারা যারা সঙ্গে আছেন একটা ছোট্ট ভাবনা ভেবে দেখুন। আমাদের জীবনে অনেকেই উপকার করে, বিশেষ করে আমাদের কর্মজীবনে যারা উপকার করে, যারা আমাদের একটু চাকরি পেতে সাহায্য করে, যারা আমাদের কোনো কাজের জন্য ব্যাংকের লোনটার জন্য একটু সাহায্য করে, সেসব মানুষদের প্রতি আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকি।
অথচ সেই যে রোজগার করব, যে জীবন যাপন করব, সেই জীবনটা বাঁচিয়ে রাখার জন্য কোনো না কোনো সময় যে মানুষটা আমার জীবনটা বাঁচানোর জন্য তার শরীরে রক্ত দিলেন, সেই মানুষটাকে অনেক সময় আমরা ধন্যবাদ জানাতেও ভুলে যাই। আমরা কতটা মানে অকৃতজ্ঞ হয়ে পড়ি একবার ভেবে দেখতে হবে। শাশ্বতী ম্যাডাম, আমরা যদি এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের রক্তদানের চিত্রটা একটু দেখতে চাই, আমরা কিছুদিন আগেই শুনেছিলাম যে ত্রিপুরায় নির্বাচনের জন্য একটা রক্ত সংকট দেখা দিতে পারে, কারণ ওই সময়টাতে পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং বিশেষ করে নির্বাচনও ছিল। তো সেই সংকট থেকে অনেকটা হয়তো উত্তীর্ণ হয়েছে বলে আমাদের কাছে যতটুকু খবর রয়েছে। এই মুহূর্তে চিত্রটা কি? ত্রিপুরাতে কতটুকু ইউনিট রক্ত প্রয়োজন হয়? ব্লাড ডোনেশন কেমন হচ্ছে? জিবিতে যে ডক্টরদের সাথে আমাদের নিয়মিত কথা হয় বা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা আসেন তাদের থেকে যেরকম ডাটা পেয়েছি যে একটা জিবি হসপিটালেই 100 ইউনিট এভারেজে রক্তের প্রয়োজন হয় প্রতিদিন। আচ্ছা। তো এরপর তো রয়েছে বাকি আইজিএম আছে, আইএলএস আছে, টিএমসি আছে। তো শুধু জিবিতেই যদি 100 ইউনিটস এভারেজে একদিনে লাগে তাহলে আমরা ধরে নিতে পারি যে কি পরিমাণ রক্তের চাহিদা এই রাজ্যে আছে। বিশেষ করে অ্যাক্সিডেন্ট কেস, ক্যান্সার, থ্যালাসেমিয়া এইসব পেশেন্টদের সবসময় রক্তের মানে দরকারটা হয়। ক্যান্সার পেশেন্টদের তো আমাদের রেগুলার রিকুইজিশন আসতে থাকে। তো আমরা সেই তুলনায় ভলান্টারি যে ব্লাড ডোনেশন ক্যাম্পস এইটা আশানুরূপ হচ্ছে না, যে জন্য কিছুদিন আগেও গভর্নমেন্টের তরফ থেকে একটা ডিপার্টমেন্টাল প্রোগ্রাম করে ক্যালেন্ডার করে দেওয়া হয়েছে, যেন সব এনজিওস, ক্লাবস এবং সব কলেজ এবং স্কুল যারা ওই 11-12 বাচ্চারাও, তো ওরা যেন সবাই 18+ তো নিয়ম, অনেকে তো 18+ হয়ে যায় ক্লাস 12-এ, তো ওরাও করতে পারে। তো সবাইকে বলা হয়েছে যেন সবাই বছরে নিয়মিতভাবে 3 বার করে রক্তদান করে এবং ইনস্টিটিউশনগুলো মিনিমাম 2 টাইমস সেমিস্টার ওয়াইজ কলেজগুলোকে বলা হয়েছে যে দুটো সেমিস্টারে যেন 2 বার করে রক্তদান শিবিরের আয়োজন করে। আর এনজিও আমাদের যেমন 3 বার, আমরা নিজেদেরই অঙ্গীকারবদ্ধ আছি, আমরা 3 বার করি এবং কিছু কিছু এনজিওস দেখি যে তারা 1 বার করে বা 2 বার করে। প্রত্যেককে একটা ভারসাম্যে আনার জন্য এটা আমাদের রাজ্য সরকারের একটা অত্যন্ত ভালো প্রয়াস এবং ডিপার্টমেন্টের অত্যন্ত ভালো প্রয়াস যে একটা ক্যালেন্ডার বানিয়ে দিয়েছে। সেই ক্যালেন্ডারের মধ্যে লেখা থাকবে কোন এনজিও বা কোন ক্লাব বা কোন কলেজ কোন মাসে কত তারিখ রক্তদান শিবিরের অঙ্গীকার করছে। এই ডেটসটা হয়তো বা একটু এদিক সেদিক হতেই পারে, কারণ প্রবলেমস তো আসলে আগে আমরা ডিপার্টমেন্টকে জানাবো, মানে যে টিএসবিটিসি কে জানাবো সেই অনুযায়ী তারা আবার রিশিডিউল করবে হয়তো, কিন্তু মোটামুটি টেন্টেটিভ একটা প্ল্যান কিন্তু হয়ে গেছে অলরেডি। তো আমরা খুবই আশাবাদী যে এই ক্যালেন্ডার ফলো করে আমাদের যে ভারসাম্যের যে অভাব হতো রাজ্যে, যে কোনো মাসে বেশি ক্যাম্প হয়ে যাচ্ছে, তো অতটা মানে এমন তো না যে রক্ত অনন্তকাল ধরে প্রিজার্ভ করা যায়, একটা লিমিটেড সময়ও আছে। তো আমরা যদি সবাই মিলে 1 মাসেই করি তখন প্রয়োজনে তো বিশেষ দিনে 15 আগস্ট সবাই রক্তদান করছেন, রক্তগুলো তখন নষ্ট হতে পারে, আর কোনো 1-2 মাসে দেখা যাচ্ছে যে হচ্ছেই না। তো এটা ভারসাম্য রাখা খুব দরকার। তার জন্য এই উদ্যোগটা আমরা সবাই খুব মানে ভালোভাবে নিয়েছি এবং সাধুবাদ জানাই। তো এটা যদি সত্যিই কার্যকরী হয় তাহলে আর মানে রক্তের সংকট থাকবেই না রাজ্যে। ওকে, আপনি ক্যালেন্ডার কথা বলছিলেন, এই ক্যালেন্ডারটা কে তৈরি করেছে, কার তত্ত্বাবধানে তৈরি হয়েছে এবং এটা কাদের কাছে যাচ্ছে? আপনাদের মতো এনজিওর কাছে বা যারা যারা রক্তদান করছে? এমন তো অনেক জায়গায় আমরা রক্তদান শুনি, এখন তো মানুষ পার্সোনালিও তাদের কোনো অনুষ্ঠান বাড়িতেও রক্তদান করছে, কারোর বিবাহ বার্ষিকী রক্তদান করছে, কারোর জন্মদিন রক্তদান করছে। এখন তাহলে সেই ক্যালেন্ডারটা সবার কাছে পৌঁছচ্ছে কি এবং ক্যালেন্ডারটা কি তৈরি হয়েছে কি? হ্যাঁ, ক্যালেন্ডার তৈরি হয়েছে এবং সেদিন টিভির মাধ্যমে স্ক্রিনে শো করা হয়েছে। তো আমরা কয়েক সেকেন্ডের জন্যই দেখতে পেরেছি, পরবর্তী সময়ে আমরা ডিটেইলসে জানতে পারবো আর কি যে ক্যালেন্ডারটা কি কোনো অ্যাপের মাধ্যমে অ্যাভেলেবল নাকি স্যারও হয়তো বা এই বিষয়ে বিশদভাবে আলোকপাত করতে পারে। তো আমরা ডিটেইলসে এখনো জাস্ট একটা ঝলক আমরা দেখেছি, জাস্ট 2 দিন আগেই তো প্রোগ্রাম হলো, তো আমরা একটা ঝলক দেখেছি, তো আমরা ডিটেইলস এটা স্টাডি করব। ঠিক। চন্দ্রবাবু, এখানে আমরা এই যে ক্যালেন্ডারটার কথা বলছি, ক্যালেন্ডারটা কার তত্ত্বাবধানে কে তৈরি করেছে? ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। আচ্ছা, ওনারা তৈরি করেছেন এবং আপনাদের সবার সহমত বা আলোচনা করেই তৈরি করা হয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যেই অ্যাপটা এখানে যুক্ত হয়েছে, বলা হয়েছে ওই দিন যেমন অনুষ্ঠানের দিনে এটা শো করা হলো, এটা শো করা আর দেখাটাই কিন্তু বড় কথা নয়। ওখানে যাদের যেই দিন দেওয়া হলো তারা কিন্তু কনফার্ম করতে হবে বাই ক্লিকিং। আচ্ছা, হ্যাঁ, ক্লিক করে বলতে হবে যে ইট ইজ কনফার্ম, মানে কনফার্ম মানে আমি করব সেটা। আচ্ছা, মানে কারোর এখন অক্টোবরের 15 তারিখ ডেট দেওয়া আছে, তাহলে সেই ডেটে আমি করব। আচ্ছা, তো এই সবাই যদি এরকম ক্লিক করে কনফার্ম করা হয় তারপরেই এটা ফাইনাল হবে।
ওকে, এটা এটা একটা সত্যি সুখবর, রাজ্যের জন্য সুখবর, আমাদের রাজ্যের জন্য। আমাদের রাজ্য ত্রিপুরা রক্তদানে বরাবরই দেশে একটা ভালো স্থানে ছিল, আগেও ছিল, এখনো আছে। কিন্তু এই যে ক্যালেন্ডার ওয়াইজ রক্ত দিলে আমরা যেটা হয়, যাদের রক্তের প্রয়োজন নিয়মিত হয়, যেটা ম্যাডাম বলছিলেন যে যারা হয়তো ক্যান্সারে ভুগছে, যাদের প্রয়োজন এরকম দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, থ্যালাসেমিয়াতে যাদের ভুগছেন, যাদের রক্তের প্রায় সময় প্রয়োজন হয়, রক্তর যোগান ঠিক রাখতে, ব্যালেন্সড রাখতে এরকম যদি ক্যালেন্ডার ওয়াইজ যদি বিভিন্ন সংস্থা সংগঠন যদি এভাবে কলেজ বা যারাই স্বেচ্ছায় রক্তদান করে ইনস্টিটিউশন, তারা যদি পুরো বছরটা জুড়ে এক একজন এক এক রকমভাবে যত রক্ত প্রয়োজন ততটা রক্তজন প্রায় দিনই করে যান, প্রতিনিয়ত করে যান, তাহলে হয়তো আমাদের রাজ্যে যে মাঝে মধ্যে যে একটা রক্ত সংকট, একটা কৃত্রিম সংকট দেখা দেয় মাঝে মধ্যে, সেই ধরনের সংকট থেকে আমরা রেহাই পাবো। আমরা আমাদের এই যে রক্তের প্রয়োজন হয় চন্দনবাবু, এই রক্তের প্রয়োজন কি শুধুমাত্র এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো থেকেই পাই আমরা রক্ত, নাকি এছাড়া যখন কোনো রক্তের প্রয়োজন হয় সে যোগান কিভাবে হয়, কিভাবে যোগান? যেমন তাহলে বলতে হয় রক্তদাতা কত প্রকার। আচ্ছা, হ্যাঁ ঠিক, একদম। কেউ না কেউ রক্ত দিচ্ছেন, হ্যাঁ দিচ্ছেন, কিন্তু এখানে বলা দরকার বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের মাননীয় সুপ্রিম কোর্ট ওরা ইয়ে করেছে, একটা ভার্ডিক্ট দিয়েছে যে আমাদের দেশে যতটা রক্ত সঞ্চারিত হবে তার পুরোটাই কিন্তু আসতে হবে থ্রু ভলান্টারি ব্লাড ডোনেশন। আচ্ছা, স্বেচ্ছায় রক্তদান। কারণ হচ্ছে কি, যেটা আগে ছিল প্রফেশনাল ডোনেশন, ভয়ঙ্কর ব্যাপার, ঠিক, মানে টাকার বিনিময়ে যারা রক্ত বিক্রি করত, ওরা ওদের জীবনশৈলীটা প্রপার থাকে না বা ছিল না, ফলে দেখা গেল রক্তাল্পতার জন্য রক্ত নিতে গিয়ে HIV/AIDS আক্রান্ত হয়েছে। হ্যাঁ, ওই ইয়েতে অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে। সেই জন্য বলা হয়েছে যে আমাদের যতটা রক্ত দরকার, যেমন আমাদের, আপনি খানিকক্ষণ আগে শাশ্বতীকে প্রশ্ন করেছিলেন, সেটা হলো মোটামুটি আমাদের রাজ্যে রক্তের দরকার কতটা, 1% অফ দ্য টোটাল পপুলেশন। আচ্ছা, যেমন 37 লক্ষ যদি মানুষ হয়, তাহলে 37,000 আপনার রক্তের দরকার। এটা কি প্রতি বছর? প্রতি বছর। ওকে, তো সেইটাই যদি ক্যালেন্ডারটা সত্যি সত্যি সঠিকভাবে কার্যকর হয়, তাহলে এখানে আমার এই ক্যালেন্ডারটার মধ্যে নিশ্চয়ই 37,000 প্লাস টার্গেট করা আছে। ওকে, 50,000 টার্গেট করা আছে। ওই দিন মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন প্রধান অতিথি হিসাবে, তিনি আহ্বান করেছেন যাই থাকুক আমাদের টার্গেট থাকবে 50,000। আচ্ছা, মানে বেশি রাখা হয়েছে। আচ্ছা, ঠিক, মানে 37,000 যেন কেউ যদি একটা দুটো অর্গানাইজেশন কোনো কারণে করতে পারলো না, প্রাকৃতিক দুর্যোগের কারণে হলো না, সেটা তখন যাতে এটা সে অভাব না। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা যদি স্বেচ্ছায় রক্তদানের কথা যখন বলছি, শাশ্বতী ম্যাডাম, বারবার একটা ন্যারেটিভ ছিল বা একটা চিন্তাধারা ছিল যে মহিলারা কিন্তু খুব একটা বেশি মহিলারা রক্তদান করে না, কারণ স্বাভাবিক এটা একটা ন্যাচারাল পদ্ধতিও আছে আমাদের, যেখানে মেয়েদের শরীরে হিমোগ্লোবিন বরাবরই কম থাকে, তার জন্য মেয়েরা রক্তদানে এগিয়ে আসে না, অথচ মেয়েদেরই রক্তের প্রয়োজন হয় সবচেয়ে বেশি। এই মুহূর্তে কি দেখছেন রাজ্যের চিত্রটা, এই মুহূর্তে কি একজন মেয়ে হয়ে, নারী হয়ে আপনি যখন এইভাবে কাজ করছেন? হ্যাঁ, নিশ্চয়ই এটা খুবই একটা ভ্যালিড কোয়েশ্চেন, এবং এই বিষয়ে আমি বলতে চাই সবাইকে যে যখন আমরা কাজে নেমেছিলাম 2014 সাল, অলমোস্ট 10 ইয়ার্স আমরা কমপ্লিট করেছি, তো তখন খুব একটা মেয়েদেরকে পেতাম না পাশে, যে কোনো কাজে, রক্তদান হোক বা যে কোনো সামাজিক কাজে আমরা পেতাম না। তো এরকম অনেক দিন হয়েছে যে বিভিন্ন ক্যাম্পে গেছি বা মিটিং করছি, সারাটা হলে বা সারা মানে প্রোগ্রামে সব ছেলেরা, আমি একা মেয়ে, আর কেউ ছিল না। তো সেই পরিস্থিতি থেকে আমি জাস্ট শুধু যদি আমার এই এনজিওর কথাই বলি, আমার এনজিওতে এখন ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। তো এটা আমাদের বলতে গেলে একটা খুব সাকসেসফুল একটা ব্যাপার যে আমরা সেই রকম ভাবে মোটিভেট করতে পেরেছি কিছু সংখ্যক মেয়েদের, যে তারা এগিয়ে আসছে এখন। আর ব্লাড ডোনেশন ক্যাম্পেও আমরা দেখছি যে আগের তুলনায়, আগে এরকম থাকতো যে 50 যদি ব্লাড ডোনার্স থাকতো, তাহলে এখানে একটা ছোট্ট পার্সেন্ট, 10 থেকে 12 জন ফিমেল ডোনার্স, বাকি সবাই মেল ডোনার্স। এখন দেখা যাচ্ছে খুব ভালো টক্কর দিচ্ছে, কখনো কখনো তো 40-60 এই পার্সেন্টেজও দেখা যায়, 40% ফিমেল ডোনার্স আর 60% মেল ডোনার্স। একবার তো একটা ক্যাম্পে মানে 1-2 মেয়ের বোধহয় হিমোগ্লোবিন একটু প্রবলেম হয়েছিল, তো যে রক্তদান নিতে মানে ওরা যারা ছিল টিম, ও বলছে আপনারা সবাই দেখে ফিমেল নিয়ে আসছেন, কি ব্যাপার, অন্য ক্যাম্পে গিয়ে দেখি ফিমেল ডোনার্স পাই না, আপনাদের এখানে ফিমেলে তো বেশি। তো এটা আমাদের কাছে খুব ভালো মানে লাগে, একটা যে সার্থকতা মনে হয় যে ফিমেলদেরকে আমরা কিভাবে
আপনারা এইভাবে মোটিভেট করেন বা ইন্সপায়ার করেন যে মহিলারা বরাবর, যেখানে মহিলারা রক্তদান মানে সেটা আমার কাজ নয়, কারণ রক্ত দিলে আমার আর রক্ত কমে যাবে, আমার তো নিজেদেরই রক্তের প্রয়োজন হয়, সেখানে আপনারা মেয়েদের কিভাবে উদ্বুদ্ধ করেন? আমরা যখনই কাজে যাই বা যেখানেই যদি কথা বলার সুযোগ পাই, যেখানে গ্রুপ অফ গার্লস পাই বা যেখানে ফেসবুকের মাধ্যমে লেখালেখি বা যখনই সংস্পর্শে আসি কোনো মেয়ে, একটা কথাই আমি পার্সোনালি বা আমার এনজিও বোঝানোর চেষ্টা করে যে মেয়েরা যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়, যদি সমান অধিকারের দাবি জানায়, তাহলে কর্তব্যের দিক দিয়েও সমান হতে হবে। কোনোভাবেই যদি কেউ সমানভাবে কর্তব্য পালন না করে তাহলে সমান অধিকারে সে দাবিদার না। তো সেইভাবে মোটিভেট করার চেষ্টা করেছে এবং সত্যি এখন দেখছি যে সোসাইটি ইজ রিয়েলি চেঞ্জিং, মেয়েরা এগিয়ে আসছে। শত প্রতিকূলতা, হিমোগ্লোবিন কম, আয়রন ট্যাবলেটস খাচ্ছে। আমার এনজিওর মেম্বার, আমি অবাক হয়ে যাই, রক্তদান শিবিরের 10-15 দিন আগে থেকে তার আয়রন ট্যাবলেটস নেওয়া শুরু করে যাতে কোনোভাবেই তাদের এইচবি কম, মানে হিমোগ্লোবিন কম না হয়। তো সত্যি খুব প্রশংসনীয়। ঠিক, সত্যি এটা প্রশংসনীয় আপনাদের এই উদ্যোগ। এবং আপনি যে কথাটা বললেন যে সমান অধিকার যদি আমি দাবি করি তাহলে আমাকে কিন্তু, আমরা সোশ্যাল, আমাদের ফান্ডামেন্টাল রাইট নিয়ে আমাদের ভারতবর্ষে আমরা আমাদের রাইট কি, আমাদের অধিকার কি আছে তা নিয়ে আমরা লড়াই করি, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসগুলোর কথা আমরা অনেকেই ভুলে যাই। একটু অন্য প্রসঙ্গে যাই। আজ রক্তদাতা দিবস। আমার অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, চন্দনবাবু রক্ত দিয়েছেন জীবনে বহুবার। যখনই খেলার ছলে মানুষ ডেকেছেন, যুব বয়সে রক্ত দিয়েছেন, কিন্তু কোনো একটা সময় নিজের বোনের রক্তের প্রয়োজনে সে রক্ত পায়নি। সেই ছেলেটা বহুবার রক্ত দেওয়ার পর তারপর থেকে রক্তদান তার দেওয়া বন্ধ, আজও সে রক্ত দেয়নি। এমন উদাহরণ আরো বোধহয় থাকতে পারে। এখন এটা কি ধরনের, আমাদের এইভাবে কেন আচরণ করা হয়? এবং রক্তদাতাদের এই যে ওর নিজের যখন রক্ত প্রয়োজনের জন্য রক্ত পেল না, এটা কি পরিস্থিতি? দেখুন, ব্যাপার হচ্ছে সোসাইটি অফ ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স আমরা মূলত কিন্তু মোটিভেশনাল অর্গানাইজেশন। আচ্ছা, আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা এই বিভিন্ন সংঘ সমিতি যারা আছে, যারা রক্তদান কর্মসূচি গ্রহণ করেন, তাদের সাথে আগে থেকে আমরা যোগাযোগ করি এবং একটা মোটিভেশনাল ডিসকাশন সেখানে হয়। আচ্ছা, কিছু রক্তদান, রক্তবিজ্ঞান নিয়ে আলোচনা হয়, কিছু প্রশ্ন থাকে। আপনি যে সমস্যার কথাটা বলেছেন, এটা কমন প্রশ্ন। না, আমরা রক্ত দেব না, আমরা শিবির করব না। কেন? আমরা প্রয়োজনে রক্ত পাইনি, প্রয়োজনে রক্ত পাইনি। এই কথাটা যেরকম বেশি হচ্ছে আজকাল, আর একটু বেশি হচ্ছে, যত দিন গড়াচ্ছে বেশি হচ্ছে। কিন্তু সেখানে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা শিবিরে যেমন বলি, আজকে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমরা বলবো, আবেদন রাখবো যে রক্তের অভাব হতেই পারে। এই যে কালেক্টেড ব্লাড, তার কিন্তু একটা প্রিজার্ভিং পিরিয়ড থাকে 35 ডেজ। 35 দিন পর কিন্তু ইউজ যদি না হয় সেটাকে ডিসকার্ড করতে হয়। এখন নিয়মিতভাবে যদি রক্তের যোগান না আসে তাহলে কিন্তু সেই অভাবটা যখন তখন দেখা দিতে পারে। তা এখন সবাইকে বুঝতে হবে যে আমি যে রক্ত দিচ্ছি। আর একটা প্রশ্ন, অনেকেই বলছে আমি দিলে মানে আমি পাবো না কেন? আমরা বলি যে দেখুন, ব্যাংকে টাকা রাখলে পরে সুদ পাওয়া যায়, এটার নাম কিন্তু স্বেচ্ছা রক্তদান। তো স্বেচ্ছা মানে হচ্ছে এর বিনিময়ে কিন্তু আমরা কোনো আশা করবো না। যদি অ্যাভেলেবল হয়, ব্লাড ব্যাংকে থাকে, তবে নিশ্চয়ই সেখানে বলার ব্যাপার নেই, ওখান থেকে সহজেই পাওয়া যায়। যখন প্রয়োজনীয় এই বিয়েটা রক্তটা না থাকে তখন বলে যে আপনারা ডোনার নিয়ে আসুন। যিনি করেছেন স্বাভাবিকভাবেই তার মনে একটু কষ্ট জাগে, আমি নিয়মিত রক্তদান করি অথচ আজকে আমার আপনজন প্রয়োজনে রক্ত পাচ্ছি না। এটা হতেই পারে। তারপরেও আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে এর জন্য কিন্তু কোনো কষ্ট নেওয়া, অভিমান রাখা কিন্তু ঠিক নয়। আমরা আমাদের নিয়মিত যে রক্তদানের যে ইয়েটা, সিস্টেমটা, সেটাকে কিন্তু বজায় রাখতে হবে। ঠিক। এখন কথা হচ্ছে যে ব্লাড ব্যাংক, ত্রিপুরা রাজ্যে ব্লাড ব্যাংকের কথা আমরা তো শুনি। এখন আমার এই ব্লাড ব্যাংক ত্রিপুরাতে কবে প্রথম স্থাপিত হয়? এবং শুধু ত্রিপুরাতে নয়, মানে এই রক্তদানের প্রসেসটা, স্বেচ্ছায় রক্তদানের প্রসেসটা কবে থেকে শুরু হয় বেসিক্যালি? ব্যাপারটা হচ্ছে, ইতিহাসটা এরকম, পৃথিবীর বুকে রক্ত নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয় 1616 সালে। আচ্ছা, ডক্টর উইলিয়াম হার্ভে। আচ্ছা, সেই যুগে মানুষের বিশ্বাস ছিল আমাদের দেহে যে রক্ত আছে সেটা কলসিস্থিত জলের মতো, কলসির মধ্যে জলটা স্থির থাকে, তো এরকমই একটা ভাবনা ছিল যে দেহের রক্তটাও স্থির থাকে। আচ্ছা, উনি পরীক্ষা নিরীক্ষা করে প্রথম জানালেন বিশ্ববাসীকে যে না, এটা ভুল ধারণা। রক্ত ঘুরছে, রক্তটা একদম পায়ের বুড়ো আঙুল থেকে মাথা পর্যন্ত কন্টিনিউয়াস
সঞ্চালিত হচ্ছে। হ্যাঁ, এই প্রথম শুরু হলো। তারপরে রক্ত নিয়ে এক মানুষ থেকে আরেক মানুষকে সঞ্চালন করা হলো। দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রেই যা দেহে সঞ্চালিত হচ্ছে মারা যাচ্ছে। আচ্ছা, কুকুর থেকে মানুষের রক্ত, তো তখন মানুষের তো আর ধারণা ছিল না, কুকুর থেকে রক্ত নিয়ে মানুষের দেহে, মানুষের দেহ থেকে কুকুরের দেহে, এরকম বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তখন পরবর্তী সময়, সেই সময়টা তো আমাদের ধর্মীয় গুরু পোপ, তিনি যখন দেখলেন যে এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনেক লোকক্ষয় হচ্ছে, বেদনাদায়ক এটা, তিনি নির্দেশ দিলেন যে পৃথিবীতে এখন থেকে কোনো অবস্থাতেই কিন্তু রক্ত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যাবে না। আচ্ছা, কিন্তু যারা মানব সেবায় ব্রতী, যারা মানুষের কল্যাণের জন্য জন্ম নিয়েছেন, তারা তো চুপ করে নেই, এইভাবে পরীক্ষা নিরীক্ষা চলছে। আর আরেক দিকে হচ্ছে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার, যার জন্মদিনে বিশ্ব রক্তদাতা দিবস, তিনি এর কারণ নির্ণয়ের জন্য আত্মনিয়োগ করলেন। আচ্ছা, তিনি তার গ্রুপ একটা করে সেই পরীক্ষা নিরীক্ষা করলেন। তার গ্রুপ থেকে 22 জনের স্যাম্পল নিলেন, ইনক্লুডিং হিমসেলফ, তার দেহেরও। এই 22টা রক্ত নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করে 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 অনেক দিনের পর তিনি জানালেন বিশ্ববাসীকে, সব রক্ত এক নয়, সব রক্ত এক নয়। দেখতে একরকম হলেও রক্তের মধ্যে বিভাজন রয়েছে, গ্রুপ রয়েছে। গ্রুপ মিলিয়ে রক্ত দিলে কোনো ক্ষতি হবার সম্ভাবনা নেই, কিন্তু গ্রুপ না মিলিয়ে দিলেই কোনো বিপদ ডেকে আনা সম্ভব বা আসে। হ্যাঁ, ওই থেকেই কিন্তু আমাদের রক্তের গ্রুপটা তখন থেকে আমরা পাই যে আবিষ্কৃত হলো, এবং ফলে রক্ত সঞ্চারণের যে কাজটা, এটা সহজতর, একই গ্রুপের দেওয়া হচ্ছে। হ্যাঁ, গ্রুপ মিলিয়ে মিলিয়ে তারপর আরো নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তারপর ঠিক কে কাকে দিতে পারবে, কে কাকে দিতে পারছে না। এখন কথা হচ্ছে এই যে রক্তদান, স্বেচ্ছায় রক্তদান, এই ব্যাপারটা 20 বছর আগে, এই থ্যাঙ্কস গিভিং 20 ইয়ার্স অফ সেলিব্রেশন, এটা 20 বছর আগে কেন, এর আগে কেন স্বেচ্ছায় রক্তদানের শিবিরটা হয়নি, বা এর আগে কি হতো না? হ্যাঁ, হতো। আমাদের যেমন ধরুন ত্রিপুরাতে, আপনি যেটা বলতে চাইছিলেন, ত্রিপুরাতে প্রথম ব্লাড ব্যাংক স্থাপিত হয় 1965 সালে। আচ্ছা, এবং অত্যন্ত আনন্দের ব্যাপার একটা দিচ্ছি আমি, সেই সময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল সিংহ, তিনি নিজে রক্তদান করে এই জিবিপি ব্লাড ব্যাংকের উদ্বোধন করেন। আচ্ছা, সাংঘাতিক ব্যাপার। একটা স্মরণীয় ঘটনা, তাহলে যেটা আমাদের জানা ছিল না। স্মরণীয় ঘটনা। ওকে, রাজ্যের প্রথম ব্লাড ব্যাংক, এবং সেটা উদ্বোধন করেছেন তৎকালীন মুখ্যমন্ত্রীর প্রয়াত সচিন্দ্রলাল সিং এর নিজে রক্তদান করে। আচ্ছা, তার হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবসের ডাক দেওয়া হয়েছে WHO 2004, আর আমাদের হয়েছে ব্লাড ব্যাংক হয়েছে 1965-তে। আচ্ছা, তখন থেকেই তো রক্তদানের কাজ চলছে। তাহলে তখন থেকে স্বেচ্ছায় দিচ্ছে মানুষ, কিন্তু তারপরও সেটা ওই মনিটারি ব্যাপারটা যেটা যুক্ত ছিল সেটাও চলছিল। কিন্তু বিশেষভাবে সারা বিশ্বব্যাপী যাতে এটাকে আরো বেশি গ্রহণযোগ্য করা হয়, মানবমুখী করা যায়, তার জন্য 2004 সালে WHO যে ওয়ার্ল্ড ডোনার্স ডে, বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়। ওকে ম্যাডাম, এখন আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার অভিজ্ঞতার নিরিখে জানতে চাইছি, যে কিছুক্ষণ আগে বলছিলেন যে এনজিওতে এখন অনেক মেয়েরা বেশি, মেয়েদের অংশ বেশি, বা অনেক সময় 40-60 হয়ে যায়। কোন বয়সের ছেলে মেয়েরা 18 পর তো রক্ত দিতে পারে, কিন্তু তারপরও আপনারা তো সবাইকে নিয়ে কাজ করছেন। যারা যুব, যারা সংসার ধর্ম করছে, বা যারা মেয়েদের মধ্যে যারা হয়তো সংসার ধর্ম করছে, বিয়ে হয়ে গেছে, মা হয়েছেন, এনাদের মধ্যে কতটুকু আপনারা উৎসুকতা দেখেন রক্তদানের জন্য, এবং ইয়াং জেনারেশনের মধ্যে কতটুকু দেখেন? এখন তো ইয়াং জেনারেশনটাই বেশি দেখছি, যে 18+ হয়েছে তো কলেজে উঠেছে বা কলেজ চলছে, এই এজ গ্রুপের বেশি পাচ্ছি। তো আমরা চেষ্টা করব গ্র্যাজুয়ালি তাদের এজ গ্রুপটা থেকে পার হয়ে আমরা যেন সেই মায়েদের কাছেও পৌঁছতে পারি যারা এখন কোনো সন্তানের জননী হয়েছেন, তারাও যেন স্বেচ্ছায় রক্তদানে আরো বেশি করে এগিয়ে, সেটা টার্গেট থাকবে। কিন্তু তাদেরকে সেইভাবে আমরা এখনো হিট করতে পারিনি, তো একটু পিছিয়ে তো আছে অবশ্য, কিন্তু আমরা আশাবাদী। ওকে, একটা ন্যারেটিভ আছে যে রক্তদান, যারা, এটা যদিও শুনতে খারাপ লাগলো, কিন্তু এটার পেছনে একটা বাস্তবতা আছে। যাদের প্রতিপত্তি আছে, যারা অর্থবান, তারা রক্তদানে এগিয়ে আসেন না। বলা হয় যারা দুর্বল অংশের মানুষ, তাদের মধ্যে আবেগ বেশি, তারা রক্তদানে এগিয়ে আসেন। এটা কি দেখেন আপনারা এরকম ভাবে?
এটা তো ধরা পড়েনি এখনো। লাস্ট 10 ইয়ার্স ধরে যে আমরা করছি ক্যাম্পে, তো সব ধরনের মানুষকেই পাই। খুব উচ্চবৃত্তেরও কেউ, অনেকে আসে, আবার খুবই সাধারণ আসে, এমনও আসে এক দিন মজুর, ওরাও রক্তদান করছে। তো সব অংশের মানুষকেই পাই আমরা। ওকে, হ্যাঁ, আমি এই জায়গায় একটা কথা বলতে চাইবো, সেটা হলো এই যে মহিলাদের পিছিয়ে থাকা, মহিলারা পুরুষদের মতো এগিয়ে আসে না, এখানে আমি কিন্তু মহিলাদের ছোট করবার কোনো কারণ দেখছি না। সেটা হলো, এটাও কিন্তু সবার জানার জন্য আমি বলবো, যেমন আমাদের জাতীয় রক্ত আন্দোলনের পথিকৃৎ হচ্ছেন একজন মহিলা, লীলামূল গাওকার, এবং ওই যে টাকা পয়সা যাদের আছে তারা পিছিয়ে থাকে, তিনি হচ্ছেন টাটা পরিবারের। একটা ঘটনা আছে, তার একমাত্র সন্তান, সে বিয়ে করেছিল, খেলতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছিল রক্তে, তখন কিন্তু গ্রুপ 2 আবিষ্কার হয়নি। এই কথাটা, ঘটনাটা ঘটেছিল 1950 সালে। তখন ব্লাড ব্যাংক ট্যাঙ্ক কিছুই হয়নি। তখন দেখা গেছে তার আত্মীয় পরিজন যখন গেল, রক্তের গ্রুপ মিলে না, দিতে পারছে না, অথচ তার এত বেশি রক্তক্ষরণ হয়েছিল, রক্ত দিতে হবে। এই করে করে পরবর্তী সময় যখন দেখলেন যে আর রক্তের যোগান হচ্ছে না, অথচ ডাক্তার বলছেন রক্ত না দিলে তাকে বাঁচানো সম্ভব নয়, করেছে তাদের বোম্বাই যে বড় মেইন অফিস, সেখানে অনেকগুলো নোটিশ বোর্ডে তার একটা আবেদন রেখেছেন, আমার একমাত্র পুত্র সন্তান রক্তের অভাবে মৃত্যু পথযাত্রী, আপনারা আমার সন্তানকে রক্তদানে এগিয়ে আসুন জীবনদানের জন্য। দেখা গেল পরের দিন তাদের তো কয়েক হাজার এমপ্লয়ি, সবাই রক্ত দিতে এলো। সেখানে কিছু কিছু ঘটনা, মানে কারণ আছে। অনেকে ভাবলো যে ম্যানেজিং ডিরেক্টরের সন্তানকে যদি আমি রক্ত দিয়ে বাঁচাতে পারি, হয়তো আমার একটা কোনো স্বার্থ ছিল, এরকম ছিল। তারপরে তিনি, সন্তান ভালো হলো, বাড়িতে ফিরে এলেন, সবাইকে একদিন নৈশ বুঝে ডাকলেন লীলামূল গাওকার। সেখানে তিনি সবার উদ্দেশ্যে বললেন, আপনাদের রক্তদানের জন্য কিন্তু আমাদের সন্তানকে ফিরে পেয়েছি, কিন্তু আমার একটা আবেদন থাকবে, আজই আমরা একটা অঙ্গীকারবদ্ধ হব যে আমার সন্তান বলে কিন্তু আপনারা এরকম করে করেছেন সবার জন্য। আমার এই টাটা কোম্পানিরই একজন সুইপারের ছেলে যদি হতো, তাহলে কি আপনারা এরকম ভাবে আসতেন? সুতরাং ধর্ম বর্ণ নির্বিশেষে যখন যিনি রক্তাভাবে বিপন্ন হবেন, তিনি যাতে, মানে সবাই যাতে রক্তদানে এগিয়ে আসেন। পরবর্তী সময় তিনি মুম্বাই শহরে একটা গাড়ি নিয়ে মাইক লাগিয়ে এই রক্তদানে উদ্বুদ্ধকরণে বেরিয়েছেন। তারপরে মহারাষ্ট্র পুরো রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় এরকম, অনেকে তাকে তখন পাগল বলতো যে নিশ্চয়ই এরকম হয়েছে। পরবর্তী সময় তিনি তার এই মানে অবদানের জন্য আমাদের ভারত সরকার তাকে পদ্মশ্রীতে দিয়েছে। সুতরাং এই যে মহিলারা পিছিয়ে আছে শুধু, এটা ভাববার কিন্তু না, ঠিক এটা ভাববার অবকাশ এই জন্যই নেই, কারণ যে কথাটা শাশ্বতী ম্যাডাম বলছিলেন যে আজকাল 60-40ও দেখা যায়। আমরা বহু জায়গায় আমরা যখন নিউজ কভারেজে দেখি বা আমাদের কাছে যখন অনেক সংবাদ আসে, বিশেষ করে রক্তদান শিবিরের অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু আজ অনেক মেয়ে এবং মহিলাদের দেখা যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে একটা সময় ছিল যে মেয়েরা এগিয়ে আসতো না, এখন সেটা অ্যাওয়ারনেসের অভাবে হোক বা অন্য কোনো কারণে হোক, এবং বরাবর যেটা বলছিলাম যে নেচারই এমন করে দিয়েছে যে মেয়েদের শরীরে রক্তের প্রয়োজন হয় বেশি, তো সেখানে তাদের পিছিয়ে থাকাটাও স্বাভাবিক ছিল। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার ব্যাপারটা কিন্তু খুবই একটা জেনুইন একটা রিজন। কারণ 10 জন মেয়ের সাথে যদি আমি কথা বলি 2-3 জন বা 4 জনেরই এমন হয় যে সত্যি সত্যি হিমোগ্লোবিন কম রয়েছে বহু বছর ধরে, তারা অনেক কিছু ট্রাই করেছে কিন্তু বাড়েনি। তো ইচ্ছে থাকা সত্ত্বেও তারা খুব দুঃখ করে আমার কাছে যে এত ইচ্ছে করে যে দেওয়ার জন্য, কিন্তু ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ থেকে বঞ্চিত। তো আমি সত্যি খুব খারাপ লাগে, তারা ইচ্ছা করে কিন্তু দিতে পারে। একদম আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা, যদিও এখানে আমার অনুষ্ঠানে বলা ঠিক নয়, আমার অভিজ্ঞতায় কোনো একটি রক্তদান শিবিরে, সেখানে আমিও ছিলাম, সেখানে সেই রক্তদান অনুষ্ঠানে আমি দেখেছি সেখানে বাইরে মাইক বাজছিল, বলা হচ্ছিল যে আপনারাও আসতে পারেন রক্তদান দিতে পারেন। সেখানে কলেজ যাচ্ছিল একটি মেয়ে, সে দাঁড়িয়েছে, শুনেছে, সে সোজা ঢুকেছে ভেতরে, ঢুকে ও বলেছে রক্ত দেবে, বলেছে কোনো সমস্যা আছে কিনা, চুপ করে রয়েছে কিছুক্ষণ। তখনই যিনি রক্ত দেবেন উনি ডাক্তার কেউ থাকেন ওখানে, উনি জানতে চেয়েছেন কি সমস্যা, সন্দেহ হয়েছে ওনার। তখন ও বলেছে যে আমি অনেক জায়গায় রক্ত দিতে গেছি, আমার হিমোগ্লোবিন কম বলে আমার রক্ত নেওয়া হয় না। আবার বোধহয় কোনোভাবে কিছু করে টাকা ওর রক্ত নেওয়া হয়নি। আমার কথাটা সরস্বতী ম্যাডামের কথার সাথে মিলে গেল। এইভাবে অনেকেই চায় মন থেকে রক্ত দিতে, হয়তো কিন্তু দিতে পারে না শারীরিক প্রতিবন্ধকতা। অবশ্যই আজকে দেখুন আপনাদের পার্শ্ববর্তী যে রবীন্দ্র ভবন, রবীন্দ্র পরিষদ, আজকে সকালবেলায় রবীন্দ্র পরিষদের প্রথম রক্তদান শিবির হলো। একটা মেয়ে অসুস্থ হয়ে গেল। কি ব্যাপার? ও
পরে খোঁজ নিয়ে জানা গেল যে মেয়েদের যে কতগুলো প্রতিবন্ধকতা, তাদের একটা পিরিয়ডের ব্যাপার আছে, সেটা একটা, আচ্ছা সেটা একটা আছে। আরেকটা হচ্ছে রক্তদানের নিয়ম। আপনাদের এখানেও আমি এসে বহুবার বলেছি রক্তদানের নিয়ম, যেমন এমটি স্টমাকে রক্ত দিতে নেই। অনেক সময় ডাক্তারবাবু প্রথমেই প্রশ্ন করেন আজকে খেয়েছেন তো, হয়তো বিস্কিট আর চা খেয়ে এসছে। রক্তদানের ক্ষেত্রে কিন্তু এটা খাওয়া নয়। আচ্ছা, মিল ভালো মিল, ভাত খেতে হবে, সেদ্ধ হোক ভাজি হোক যেটা, ডাল ভাত হোক খেতে হবে। যদি ভাত না সম্ভব হয় অন্তত রুটি সবজি, মানে একটা ফুল মিল খেতে হবে। আজকে এই মেয়েটা ওই পিরিয়ডের কারণে হলো। আরেকটা মেয়ে সে খেয়ে আসেনি, কিন্তু ডাক্তারবাবু যখন বললেন সে সত্য কথাটা বলেনি, ফলে রক্তদান করলেন। রক্তদান করার পর প্রায় 2 ঘন্টা সে কিন্তু একটু অসুস্থ হয়ে পড়েছে। তো আমার আবেদন থাকবে মেয়েদের, বিশেষ করে মেয়েদের জন্য, রক্তদান করতে গেলে রক্ত সংগ্রহকারী দলে যেই ডাক্তারবাবু থাকেন তিনি যে প্রশ্ন করেন শরীর সম্পর্কে, সবগুলো উত্তর কিন্তু সঠিকভাবে দিতে হবে। ঠিক, আমি আসবো আপনার কাছে। আপনি একটা ভালো কথা বললেন, রক্তদানের যে নিয়মগুলো সেগুলোর ব্যাপারে আপনার কাছে জানতে চাইবো চন্দনবাবু। কিন্তু তার আগে আরেকটা জিনিস, যেহেতু ম্যাডাম আজ রয়েছেন এবং আপনারা অনুপ্রাণিত করেন, উদ্বুদ্ধ করেন, আপনিও করেন, আপনারাও করেন, আমি কেন রক্ত দেব, এই প্রশ্নটা বহু পুরনো, আজও এটা চলছে। কি বলেন আপনারা? বা আমাদের যারা দর্শকরা রয়েছেন, যারা এখন এই মুহূর্তে ভাবছেন হয়তো যে সবাই তো দিচ্ছে, আমি কেন দেব, পুকুরে জল সবাই দিচ্ছে, আমি কেন দেব? ঠিক, অত্যন্ত একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যেহেতু আমরা এনজিওতে কাজ করি এবং নিয়মিত ক্যাম্প করি বছরে 3 বার, এবং ইনস্ট্যান্ট ব্লাডও করি, আমরা যখন দেখি যে সবসময় তো ক্যাম্প দিয়ে হয় না, অনেক এরকম রিকুইজিশন আসতে থাকে, পেশেন্ট পার্টি যখন এরকম আকুল, আমি অনেক সময় বলি যে আমরা তো ক্যাম্প করি, আমরা তো ইনস্ট্যান্ট ব্লাডে কাজ করি না, আপনি একটু অন্য এনজিওতে দেখুন না। তখন ওপার থেকে খুব আকুল ভাবে শোনা যায় যে ম্যাডাম প্লিজ একটু দেখুন না, আমরা অন্য এনজিও চিনি না, আপনি একটু দেখুন না, আমার বোনটা বা আমার মেয়েটার এমন সিরিয়াস অবস্থা, লিখে দিয়েছে 3-4 ইউনিট লাগবে, আমরা তো 1 ইউনিটও এখন পর্যন্ত ম্যানেজ করতে পারিনি। তো ওই আকুলতার কাছে হেরে যায় এবং বলি ঠিক আছে ম্যানেজ করে দিচ্ছি। তো ইনস্ট্যান্ট ব্লাডেও কাজ করতে হয়, প্রতিনিয়ত কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখেছি এই মানুষের যে এই ক্রাইসিস মোমেন্টে না পড়লে তখন এই প্রশ্নটার উত্তর হয়তো বা কখনো মানুষ খুঁজে পাবে না। নিজে এই সিচুয়েশনে যখন যে পড়বে তখনই সেদিন সে রিয়েলাইজ করবে যে আমি কেন রক্ত দেব। কারণ এই ক্রাইসিস মোমেন্টে আসলেই আমরা বুঝতে পারি যে আমি যদি নিঃস্বার্থভাবে আজকে কারোর জন্য না এগিয়ে আসি, তাহলে আমার যখন সমস্যা হবে, আমার যখন রক্তের দরকার হবে, তখন আমাকেও কেউ সাহায্যের জন্য আসবে না। ঠিক, আসলে শুধু মানে আমার কাছে মনে হয় আপনার কথাগুলো শুনে রক্তদান নয়, জীবনের প্রত্যেকটা পর্বে, সেটা কর্মক্ষেত্রে হোক, অফিসে হোক, বাণিজ্যিক ক্ষেত্রে হোক, আপনি যদি কারোর সাহায্যে না এগিয়ে আসেন, আপনার সাহায্যে হয়তো একটা সময় এমন হবে মানুষ এগিয়ে আসবে না। তাই কারোর বিপদে বা কারোর যখন অসুবিধা হয় তাকে সাহায্য করা উচিত, সেখানেই মানুষ মানুষের জন্য। রক্তদানের নিয়মের কথা বলছিলাম চন্দনবাবু, রক্তদানের অনেকেই বলেন যে রক্তদান করতে গেলে কিছু কিছু নিয়ম মানতে হয়, অনেকেই সেটা মানেন না। তখন যারা যুব অবস্থায় থাকেন, যুবরা, তাদের শরীর মানে শক্ত থাকে, কিন্তু কি কি বেসিক নিয়মগুলো মানতে হয় রক্তদান করতে গেলে? একটা তো হচ্ছে যে 3 মাস অন্তর অন্তর রক্তদান করতে পারেন একজন সুস্থ মানুষ, মহিলারা 4 মাস। 4 মাস, ওকে। তাহলে একজন মহিলা যদি সুস্থ থাকেন, সুস্থ সবল থাকেন, তাহলে এবং হিমোগ্লোবিন ঠিক থাকলে বছরে 3 বার রক্তদান করতে পারেন, পুরুষরা 4 বার করতে পারেন, ওকে। এছাড়া আর কি কি নিয়ম মানতে হয়? প্রথম হচ্ছে রক্তদান কেন করব সেটা তো শাশ্বতী বলবার চেষ্টা করেছে। রক্তের প্রয়োজন কার, কখন, কিভাবে আসবে আমরা কিন্তু কেউ বলতে পারি না, একদম। সুতরাং এই কথাটা মনে রাখতে হবে সবসময় যে আমারও কিন্তু প্রয়োজন আসতে পারে। আমার যখন প্রয়োজন আসবে, আমি যদি এগিয়ে না যাই, আমার সময় কে আসবে? কেউ আসবে না। আর রক্তদান এমন একটি সহজ কাজ, আমি বিপন্ন মানুষকে রক্ত দেব, আমি মানসিকভাবে তৈরি, ব্যাস এটাই কিন্তু শেষ। তাছাড়া বিজ্ঞানসম্মত যে এটা, সেটা হচ্ছে বাড়ি থেকে বেরোবার পথে হয় ভাত খেতে হবে, না হলে রুটি সবজি, মানে হেভি টিফিন খেতে হবে, একটু খেয়ে যেতে হবে। তারপরে কনসেন্ট ফর্ম ফিল আপ করা হলো, ডাক্তারবাবু এখানে সম্মতি জানালেন রক্তদান দিতে পারবেন, সেখানে বেড আছে, বেডের পাশে টেকনিশিয়ানরা আছে যারা কালেক্ট করবেন। আচ্ছা, বেডে যাবার আগে কিন্তু জল খেতে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের দেহের যে রক্তের 70% হচ্ছে পিওর ওয়াটার। আচ্ছা, 350 ml আমরা রক্তদান করি এখন আমাদের যে এগুলো শিবিরগুলোতে। 350 মানে কি? 350 রক্ত 70%ই তো জল। সুতরাং এই যে বেশিরভাগ জলটা যে বেরিয়ে যাচ্ছে, তাতে দেহের
জলাভাব যাতে দেখা না যায়, এই জন্য কিন্তু অ্যাডভান্স জল খাওয়ার প্রশ্ন, আগে থেকে জল খেয়ে চলে, অনেকে খায় না। আর আপনি যেটা বলছেন সেটা ইয়াং গ্রুপ, সে বিশেষ করে ছেলেরা একটা হিরোইক ভাব থাকে, না কিছু হবে না, না এই হবে না সেই হবে না ইত্যাদি ইত্যাদি, কিন্তু নিয়মগুলো মেনে কিন্তু করতে হবে। ঠিক, মনের জোর থাকলে শরীরের জোরটা সবার সমান থাকে না। তারপরে রক্তদান হলো, প্রিক করা হলো, প্রিক করার পরে 350 যখন ইয়ে হয়, অনেকে জানে না, বলে না আমার দেহ থেকে যদি বেশি নিয়ে যায়, না এটার মানে কারণ নেই। কারণ হচ্ছে যে মেশিন, সেই মেশিনের উপরে ব্যাগটা থাকে। 350 হবার আগে কিন্তু হুইসলিং স্টার্ট হয়, রেডি, হ্যাঁ ভরে যাচ্ছে, তারপরে এটা স্টপ হয়ে যায়, আর বেশি নেওয়ার কোনো ব্যাপার নেই। তারপরে না হলো প্রিক যেখানে করা হলো, নিডলটা বের করা হলো, সেখানে তুলু দিয়ে টেকনিশিয়ান হাতটা ভাঁজ করে রাখতে বলে। কতক্ষণ রাখবে? আমরা বলি 20 মিনিটস। কারণটা হচ্ছে যেই পথ দিয়ে উইথড্রটা করা হলো, এখানে একটা ক্ষত হলো, তো একদম সেইটা থেকে মানে রক্তটা বন্ধ হতে হতে কারোর 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট। আচ্ছা, হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি এইভাবে রাখা হলো, যিনি দিয়েছেন বন্ধ হয়েছে কিনা হাতটা খুললো, ফিনকি দিয়ে রক্ত বেরোলো। আচ্ছা, আমরা এই জন্য বলি 20 মিনিট হাতটা এইভাবে রাখা। আচ্ছা, রাখলে পরে দেখা যায় এটা অটোমেটিক, এটা ভিটামিন কে নামক একটা সলিউশন আমাদের দেহ থেকে বের হয়। আচ্ছা, এটা আপনা আপনি বের হয়ে যেই পটটা দিয়ে বন্ধ করছে, ওটা বন্ধ হয়ে যায়। তো এই বন্ধ হবার যে সময় 5, 7, 10, সর্বোচ্চ 20, আমরা বলি যে 20 মিনিট। বিভিন্ন সময়, আজকেও তাই হয়েছে, বিভিন্ন সময় দেখেছি, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে রক্তদান করেই উঠে যাচ্ছে, চলে যাচ্ছে, না দরকার নেই, বারবার হাতটা খুলছে। আমরা বলছি যে এই যে নিয়মগুলো যদি না মানা হয়, তাহলে ঠিক। এখানে আরেকটু সঙ্গে একটু জুড়ে দিই, রক্তদান করার কতক্ষণ পর অবধি ড্রাইভ না করা উচিত? কারণ আজকাল সবাই নিজে ড্রাইভ করছেন, 2 হুইলার বা 4 হুইলার ড্রাইভ করছেন এখন। না, সেটা হচ্ছে যেমন ধরুন আগে যে স্কুটার ছিল, স্কুটারের মধ্যে কিন্তু গিয়ারটা ছিল হাতে ছিল, সুতরাং সেখানে আমরা বলেছি মিনিমাম 1 ঘন্টা। ওকে, কারণ এই যে আপনার এখানে প্রেসার পড়বে, হাতে বা হাতে প্রেসার পড়বে, সুতরাং আবার রক্ত বেরোবার সম্ভাবনা আছে। 1 ঘন্টা অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। আচ্ছা, স্কুটি টুটি এগুলোর এখন তো সেটা নেই, অতটা নেই। সেই ক্ষেত্রেও আমরা বলি যে আপনারা 1 ঘন্টা বসুন। 1 ঘন্টা না বসলেও অন্তত 8 ঘন্টা তো বসতেই হবে। কিন্তু অনেকেই জোর করে চলে যায়। এখানে একটা কথা মনে রাখতে হবে, রক্তদানের মূল কথা হচ্ছে ডোনার সেফটি ফার্স্ট। যিনি রক্তদাতা বা দাত্রী, তার নিরাপত্তা হচ্ছে সর্বাগ্রে, এবং এই নিরাপত্তার কথা চিন্তা করেই কিন্তু এই নিয়মগুলো মানে তৈরি করা হয়েছে। সুতরাং এই নিয়মগুলো মেনেই যদি আমরা রক্তদান করি, তাহলে দাতা দাত্রীর যেমন কোনো অসুবিধা হবে না, পুরো কর্মসূচিটা মানে চলতেও কোনো বাধা আসবে না। ওকে, শাশ্বতী ম্যাডাম, এই যে আমরা রক্তদাতাদের আজ ওয়ার্ল্ড ডোনার্স ডে বিশ্ব 14ই জুন পালন করা হচ্ছে প্রতি বছর 20 বছর ধরে, রক্তদাতাদের নিয়ে অনেক ধরনের যেটা হয়, রক্তদাতাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে বা তাদের সঙ্গে এমন আচরণ করা হয় যে কৃতজ্ঞতা স্বীকার করা হয় না। এই ধরনের কোনো অভিজ্ঞতা আপনাদের আছে, আপনারা পেয়েছেন, যেখানে তারা কষ্ট পেয়েছে বা আগামী দিন তারা এর থেকে বিরত থাকার কথা বলছেন বা কিছু? কেমন হওয়া উচিত রক্তদাতাদের সঙ্গে আমাদের আচরণ? হ্যাঁ, আমরা তো প্রথম যখন কাজে নেমেছি তখন তো অতটা অভিজ্ঞতা ছিল না, তো আমরাও বিভিন্ন সময় ইনস্ট্যান্ট ব্লাডের জন্য যেতাম, তো বিভিন্ন অভিজ্ঞতা আছে। কখনো কখনো তো খুব ভালো অভিজ্ঞতা, কারণ যারা সুবিধাটা পেয়েছে মানে রক্তটা পেয়েছে তারা এত আপ্লুত, মানে কি করবে মাথায় রাখবে না কি করবে বুঝে উঠতে পারছে না, মানে ওনাদের কাছে এরকম লাগছিল যে আমরা না থাকলে ওনাদের যে পেশেন্টটা বাঁচতই না, তো এমন একটা ফিলিং পেয়েছে অনেকবার। আর কখনো কখনো এমনও হয়েছে যে পেশেন্ট পার্টির চেহারাই দেখিনি, মানে ফোনে যোগাযোগ হয়েছে, রক্তদান করে চলে এসেছি, তারা এইটুকু সৌজন্যতা দেখায়নি যে এসে একটু পাশে দাঁড়াবে। তো দুরকম অভিজ্ঞতাই আছে। তো আমরা যখন নিজেরা কন্ডাক্ট করছি তখন যেটা খেয়াল রাখি সেটা হলো এটা, যে আমরা যখনই ইনস্ট্যান্ট ব্লাডের জন্য আমাদের ক্যাম্পে যখন আসে তখন তো কোনো মানে কোনো একটা ফল্ট রাখারও আমরা চেষ্টা, মানে এই ত্রুটি রাখারও আমরা কোনো স্কোপ রাখি না। আমরা কি করি যে রক্তদান যারা করছে তারাই ওই ক্যাম্পের মানে ওই দিনের আমাদের হিরো, মানে আমাদের সমস্ত সেন্টার অফ অ্যাট্রাকশন, আমাদের স্টেজে অনেক প্রোগ্রাম চলতে থাকে, কখনো কখনো মিনিস্টার্সরাও আসে যায়, অডিয়েন্স আসে, অনেক গেস্টরা আসে, কিন্তু আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশন থাকে
অ্যাটেনশন বা অ্যাট্রাকশন যেটাই বলেন, রক্তদাতা, ওরাই আমাদের ওই দিনের হিরো। ওদেরকে অ্যাটেনশন দেওয়া, গিয়ে প্রত্যেকের সাথে কথা বলা, প্রত্যেকটা মেম্বার, এবং তাদের কখন কোনো অসুবিধা হচ্ছে কিনা বারবার জিজ্ঞেস করা, তাদেরকে এই যে রিফ্রেশমেন্টটা দেওয়া সবাই পেয়েছে কিনা ভালোভাবে। কখনো কখনো তো আমাদের ফিমেল ডোনার্সরা এত মাদারলি যে ইয়াং এজের যারা আছে খেতে অসুবিধা হচ্ছে খাইয়ে পর্যন্ত দেয়, মানে ডিম টিম যেগুলো থাকে। তো এই যে একটা ফিলিং, মাদারলি ফিলিং বা একটা আন্তরিকতা ছোঁয়া আমরা দেওয়ার চেষ্টা করি। আর যখন ইনস্ট্যান্ট ব্লাডও আমরা অ্যারেঞ্জ করে দেই কোনো ডোনার পার্টিকে, মানে পেশেন্ট পার্টিকে বলি যে ডোনার পাঠাচ্ছি, আপনারা 3টা স্টেপ ফলো করতে বলি। একটা হচ্ছে কি, আপনি যখন ফোন করবেন আমার ডোনারের সাথে কথা বলবেন, কমিউনিকেশনের ব্যাপারটা নিশ্চিত করবেন যে উনি কি কমফোর্টেবল জিবি অবধি বা জিএম অবধি যেতে। যদি ওনার ন্যূনতম কোনো অসুবিধার কথা জানায় আপনারা অ্যারেঞ্জ করবেন। 2 নাম্বার হচ্ছে যতক্ষণ উনি এখানে আছেন, মানে জিবিতে আছেন বা যে ব্লাড ডোনেশন করছেন, যতক্ষণ উনি সেফলি বাড়িতে না পৌঁছেন আপনি কিন্তু ওনার সঙ্গ ছাড়বেন না, একজন আপনারা কনস্ট্যান্ট ওনার সাথে থাকবেন একদম। আর 3 নাম্বার হচ্ছে ওনার রিফ্রেশমেন্টের ব্যবস্থা করার জন্য বলি যে ইনস্ট্যান্ট, যদিও মানে মেইনলি রিফ্রেশমেন্টটা দেওয়াই হয় ডোনারদেরকে আটকে রাখার জন্য, তারা যেন না যায়, তবু আমরা বলি যে অ্যাজ এ মানে কার্সি বা একটা ইনস্ট্যান্ট একটা মনে একটা হয় যে আমার অনেক ব্লাড লস হয়ে গেছে, আমি তো কিছু একটা খেলে বোধহয় এখন ভালো হয়, মানে রিগেইন করার জন্য এনার্জিটা। তো আমরা বলি যে ORSL বা এরকম একটা এনার্জি বুস্টার কিছু দেওয়ার জন্য। এই 3টা স্টেপ আমরা ফলো করি, মানে পেশেন্ট পার্টিকে আপনারা বলেন। আমরা এটা একদম পাখি পড়ার মতো এটা বলে দিই। চন্দনবাবু, আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। আজ যেহেতু আমরা বিশ্ব ডোনার্স ডে, ওয়ার্ল্ড ডোনার্স ডে হিসেবে আমরা আলোচনা করছি, ডোনার্সদের নিয়ে আলোচনা করছি। রক্তদাতা যারা, স্বেচ্ছায় রক্তদান যারা করেন, যারা জীবন বাঁচান, জীবন দান করেন, তাদের সঙ্গে যারা গ্রহীতা শুধু নন, যেটা ম্যাডাম বলছিলেন যে ওনাদের সংস্থা বা সংগঠন, সবার আমাদের কেমন সম্পর্ক হওয়া উচিত রক্তদাতার সাথে? অত্যন্ত আন্তরিক হওয়া উচিত। আপনি যেটা বললেন অভিজ্ঞতার কথা, শাশ্বতী বলল, আমাদেরও অভিজ্ঞতা আছে। আমরা কাউকে যদি কোথাও হসপিটালে বা কোনো শিবিরে পাঠাই, সে পরবর্তী সময় বাড়িতে গিয়ে টেলিফোন করলো, দাদা যেখানে পাঠালেন আর ইচ্ছা নেই, এইরকম অভিজ্ঞতা খারাপ হয়েছে, ভীষণ অভিজ্ঞতা খারাপ। কারণটা কি, ভিআইপি এত বেশি, সবাই ভিআইপি কে নিয়ে ব্যস্ত, সুতরাং রক্তদাতা বা দাত্রীদের কেউ দেখছে না, জল চাই জল দেওয়া হচ্ছে না, রিফ্রেশমেন্টটা প্রপারলি দেওয়া হচ্ছে না ইত্যাদি। আমি আরেকটা কথা যোগ করব, এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটাকে কেন্দ্র করে প্রথম যেটা যে স্লোগান দিয়ে শুরু করলাম, গতবারের স্লোগান ছিল এ ব্লাড ডোনার ইজ এ রিয়েল হিরো। একদম। সুতরাং এই কথাটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। আমার পারিবারিক, ইদানিংকালে পারিবারিক রক্তদান শিবির হচ্ছে, সুতরাং আমার বাড়িতে যেমন আমার মেয়ের বা আমার বোনের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতরা আসলে তাকে যেভাবে আমরা সাধারণ ইয়ে করি, হ্যাঁ জানাই, ঠিক তেমনি ভাবে কিন্তু একটা ব্লাড ডোনারকে এটা অজ্ঞাত কারণে আমরা নানা মানে উদাসীন হয়ে যাই ওই মানুষটার প্রতি, যে মানুষটার 350 ml আমার প্রিয়জনের জীবন বাঁচিয়ে দিয়েছে, তার প্রতি আমার সারা জীবন কৃতজ্ঞ থাকার কথা। আমরা কেমন যেন মানুষের মনুষ্যত্ব, সেখানে আমরা কেমন উদাসীন হয়ে যাই, একটা ধন্যবাদ পর্যন্ত জানাই। আপনি যেটা বলছিলেন দেই না। এখানে আমি আরেকটা কথা বলি, একটা শিবিরে গিয়েছিলাম, সেখানে এক মহিলা এসছেন, বারবার এসে বলছেন আমি রক্ত দিতে পারবো তো, বলে কেন পারবেন না, আবার এসে বলছেন, তাই রক্ত দিলেন। দিয়ে যখন উনি যাচ্ছেন, আমার কৌতূহল হলো, বছর 25 থেকে 30 বছরের মধ্যে। তা আমি বললাম আপনার এই রক্ত দেওয়ার এই আগ্রহ কিসের থেকে, কেন? তখন উনি বললেন আমার একটা ছেলে, তো ছেলেটা এখন 2তে কোনো একটা স্কুলে পড়ে, তার জন্মের সময়তে আমার 2 বোতল রক্ত লেগেছিল, তো সেই রক্ত নিয়ে আমি বেঁচে আছি। সেই সময় থেকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, হে ঈশ্বর, যদি কোনোদিন সময় পাই তাহলে তার বিনিময়ে আমিও হ্যাঁ নাম না জানাতে, এই যে মনোভাবটা, হ্যাঁ এই ডোনার মেল হোক আর ফিমেল হোক, ঠিক সেই ঋণ শোধ করার উনি চেষ্টা করছেন। অসংখ্য ধন্যবাদ চন্দনবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ শাশ্বতী ম্যাডাম, আপনাকে। আপনারা দুজনেই আজ ছিলেন, আজ গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আমরা অবশ্যই করলাম, অভিজ্ঞতা আপনাদেরও শুনলাম, এবং আমাদের দর্শক বন্ধুরা যারা ওপারে পর্দার ওপারে বসে যারা শুনছিলেন আজকের অনুষ্ঠান, আপনারা নিশ্চয়ই জানেন রক্তদানের গুরুত্ব কি, স্বেচ্ছায় রক্তদান কেন করতে হবে, তা নতুন করে আমাদের বা ত্রিপুরা রাজ্যের মানুষকে, জনগণকে বোঝাতে হবে বলে আমরা বিশ্বাস করি না, কারণ আমরা সচেতন, আমরা এটা দাবি করি, আমরা বিশ্বাস করি। কিন্তু ওই যে রক্তদাতাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত, তা আরেকবার আমাদের হয়তো ভাবতে হবে। শুধু এনজিও বা সংগঠন বা কোনো দল, কোনো সংস্থা, কোনো ইনস্টিটিউশন, শুধু তাদেরই দায়িত্ব নয়, কিন্তু
যে রক্ত দিল আমার প্রিয়জনকে বাঁচাতে বা আমার প্রিয়জনকে সুস্থ করে তুলতে, যে রক্ত দিল সেই কিন্তু আমার রক্তের সম্পর্ক হয়ে গেল। সেটা আমাদের বুঝতে হবে, সেটা আমাদের মানতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। বিশেষজ্ঞরা বলেন শুধু অন্যকে বাঁচাতেই নয়, নিজেকে সুস্থ রাখতেও রক্তদান করা ভালো। রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তাই আসুন, স্বেচ্ছায় রক্তদানে আপনিও এগিয়ে আসুন। আপনি যদি কাউকে এখনো রক্তদান না করে থাকেন, তাহলে আপনি আপনার জীবনের সবচেয়ে মহৎ দান করেননি, কারণ রক্তদান জীবনদান। আপনার দান করা কয়েক ফোঁটা রক্তে বেঁচে থাকুক একটি নিষ্পাপ প্রাণ। আর নিয়মিত রক্তদান করে আপনি নিজেও সুস্থ থাকুন। আর মনে রাখবেন, যারা রক্তদান করছেন, জীবন বাঁচিয়ে তুলছেন, তাদের ধন্যবাদ জানাতে যেন আমরা ভুল না করি। একজন রক্তদাতা রক্তদানে বিমুখ হওয়া মানেই একজন রোগীর জীবন সংকট হওয়ার আশঙ্কা থাকে। তাই রক্তদাতাদের উপকার আমাদের ভোলা একদমই উচিত নয়। রাজ্যে রক্তদানের পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে সেদিকে অবশ্যই নজর রাখছি আমরা। আর দেশ দুনিয়া নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।